হেলদি স্কিন সেটা কাকে বলা হয়, স্কিন হাইড্রেটেড রাখার ক্ষেত্রে সেরামের গুরুত্ব কতটা, হোয়াট ইজ গ্লুটাথিয়ন, কোলাজেনের কাজ কি, তুমি তাহলে চট করে আমাদের দর্শকদের বলে দাও স্কিন ভালো রাখতে গেলে কি খাবো কি খাবো না। সুগার আমাদের অ্যান্টি এজিং এর জন্য সবচেয়ে বেশি দায়ী। আমরা খুব গুলিয়ে ফেলি ডিহাইড্রেটেড স্কিন আর ড্রাই স্কিনের মধ্যে। সকালে 10 মিনিট, রাত্রে 10 মিনিট এনাফ একটা প্রপার স্কিন কেয়ারের জন্য। কোলাজেন কি ন্যাচারালি কোনোভাবে বুস্ট করা যায়? পোমোগ্রানেট খাওয়া যেতে পারে, ওর মধ্যে ওটা খেলে কোলাজেন খুব ভালো। আমলা খেতে পারে, আমলায় খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কোলাজেন বুস্ট করতে হেল্প করে। ও তাই আমলা কি কোলাজেন বুস্ট করে? আমরা সবাই শেডস অফ ব্রাউন, আমাদের মধ্যে ফিউ মেলানিনটা বেশি থাকে। ইউরোপিয়ান যে মানুষরা থাকে তাদের মতো আমরা অত তাড়াতাড়ি এজ হই না, তারা অনেক বেশি তাড়াতাড়ি। দিস ইজ গুড অ্যাকচুয়ালি। তোমার অ্যান্টি এজিং হয়তো আরো 15 বছর নাও লাগতে পারে, যেহেতু তোমার অয়েলি স্কিন, ইউ আর ব্লেসড। আমার অয়েলি স্কিন, আই এম ব্লেসড যে আমার অ্যান্টি এজিং প্রোডাক্ট এক্ষুনি লাগবে না। তেল মাখা মাথায় ভালো, তুমি যদি চুলে তেল মাখো, নট স্ক্যাল্পে। জানো তো স্পা কথাটার মানে হচ্ছে প্রপার স্নান, বাথ। সো হেয়ার স্পা মানে বাড়িতে তুমি একটা কন্ডিশনার চুলে লাগাচ্ছ, সেটা স্যালনে কেউ তোমাকে একটু হালকা মাসাজ করে লাগিয়ে তোমায় ধুয়ে দিচ্ছে। তো বাড়িতে করলে তোমার 50 টাকা খরচা হচ্ছে, ওখানে আসলে তোমার 1000 টাকা খরচা হচ্ছে। অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ধরো ফেসিয়াল করালাম, এই ফেসিয়ালের ফলে কি স্কিনের কোনো উপকার হয়? মানে স্কিন হয় না, কিছু হয় না, না কিছু হয় না। স্কিনটাকে ক্লিন করা হচ্ছে প্রপারলি, ডিপ ক্লিন করা হচ্ছে। আর একটা ময়েশ্চারাইজিং ক্রিম বাড়িতে তুমি নিজে ময়েশ্চার মাখছো, ওখানে অন্য কেউ তোমাকে মাখিয়ে দিচ্ছে, দিয়ে তোমার গালে থাপ্পড় মেরে 2000 টাকা নিয়ে চলে যাচ্ছে। যে কোনো স্কিন কেয়ার করার আমার মনে হয় প্রথম শর্ত হওয়া উচিত সানস্ক্রিন। আর সানস্ক্রিন মাখানো একটা রুল আছে। হ্যালো এন্ড ওয়েলকাম টু টাইম এন্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমাদের এপিসোডের নাম ত্বকের যত্ন নিন। আমাদের বলা হয়ে থাকে যে পঞ্চ যে ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তার মধ্যে সবচেয়ে বড় অংশ কভার করে আমাদের ত্বক, আমাদের স্পর্শেন্দ্রিয় বলা হয় যেটাকে। তো সময়ের সঙ্গে সঙ্গে সেই ত্বকের নানান রকম পরিবর্তন ঘটে। তবে আমরা তো প্রত্যেকেই চাই অক্ষয় যৌবন, চির যৌবন। আমাদের পুরাকালে আছে যে পুরু বলে যে রাজা ছিলেন, তিনি তার নিজের জরা দান করতে চেয়েছিলেন। সেই রকমই চির যুবক থাকার বা চির যুবতী থাকার প্রত্যেকের আমাদের ইচ্ছে, কিন্তু বয়সকে তো আটকে রাখা যায় না। বয়স নিজের তালে এগিয়ে চলে এবং তার বিভিন্ন চিহ্ন এঁকে দিতে থাকে আমাদের সারা শরীর জুড়ে। কিন্তু আমরা চাইলে আজকের যুগে বিজ্ঞান এমন একটা উন্নতি করেছে যে সেই বিষয়গুলোকে বেশ কিছুটা আমরা কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করতে পারি তার জন্যেই আজকে আমাদের এই এপিসোড। এবং ত্বককে সাধারণভাবেও অল্প বয়সী ছেলেমেয়েরাও কিভাবে খুব ভালো রাখতে পারে, গ্ল্যামারাস রাখতে পারে, তার জন্য আজকে আমাদের এই এপিসোড। আজকে আমাদের অতিথি স্কিন ডায়নামিক্সের সায়ন্তন দাস। সায়ন্তন, ওয়েলকাম টু দ্য শো। আজকের এপিসোডটার নাম দিয়েছি ত্বকের যত্ন নিন, এবং ত্বক কি করে ভালো থাকে সেই বিষয়ে আমরা তোমার কাছ থেকে জেনে নেব। এবং আপনাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে, সেটা আমি প্রথমে রিভিল করি। আজকে এইটা আপনাদের জন্য। এটা কি? দিস ইজ এ গিফট হ্যাম্পার। বেসিক্যালি গিফট হ্যাম্পার কিভাবে পাবেন আপনি? আপনার এই এপিসোডটা দেখে কেমন লাগলো বা আমাদের গেস্ট বা স্পিকারকে কেমন লাগলো সেই সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট অনেকে করেন আমাদের এপিসোডে, কিন্তু তাদের মধ্যে থেকে আমরা বেছে নেব যে 5 জনকে, অর্থাৎ যাদের কমেন্ট আমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে আমাদের এবং ওনার, তাদের কাছে আমরা এই গিফট হ্যাম্পারটা পৌঁছে দেবো। গিফট হ্যাম্পারটা পৌঁছে দেওয়ার কি ব্যবস্থা, কিভাবে সেটা হবে, সেটা ইনফরমেশন আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন। খুব সিম্পল, যার কমেন্ট আমাদের পছন্দ হবে আমাদের ডিজিটাল টিম তার সঙ্গে যোগাযোগ করবে, তার কাছে এই গিফট হ্যাম্পারটা পৌঁছে যাবে। তিনি এই গিফট হ্যাম্পারটার একটা ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়া ব্লেডে পোস্ট করবেন এবং আমাদের কোল্যাব করবেন। তার মাধ্যমেই তার কাছে এই সুন্দর গিফটটা পৌঁছে যাবে। আমার নিজেরই লোভ হচ্ছে, এর মধ্যে খুব ইন্টারেস্টিং জিনিস রয়েছে। এটা কি? এটা হচ্ছে একটা বডি মিস্ট ফর সামার। বডি মিস্ট হেয়ার সেরাম। আমিও কমেন্ট করবো মনে হচ্ছে নিজের এপিসোডে। আর এটা কি? এটা লিপ থেরাপি অয়েল। লিপ থেরাপি অয়েল, ওকে, থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের জন্য বলা বলিটা হয়ে গিয়েছে, এবার নিজেদের কথাগুলো বলতে আরম্ভ করি। ওয়েলকাম টু দ্য শো। প্রথমেই বলি, তোমার কোম্পানির নাম? আমার ব্র্যান্ডের নাম স্কিন ডায়নামিক্স। স্কিন ডায়নামিক্স, ভেরি ইন্টারেস্টিং নেম। এই নামটা তুমি কিভাবে ড্রাইভ করলে? নিজের দেওয়া না লোকের থেকে ধার করে দেওয়া? না, নিজের দেওয়া। নিজের দেওয়া, ওকে ওকে। তুমি স্কিন নিয়ে কি পড়াশোনা করেছো?
দেখো আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড একদম অন্যরকম ছিল। ওকে। 2016-17 অবধি। তো তারপর দেখলাম যে যেটা নিয়ে পড়াশোনা করে সেটাতে কিছু নেই, মানে চাকরি বাকরি কিছু নেই। হ্যাঁ, বা যেটুকু আছে সেটাতে আই এম নট স্যাটিসফাইড। বেশ। সো দ্যাট তখন এটার একটা ইন্টারেস্ট তো ছিলই, তখন আমি এটা নিয়ে পড়া শুরু করি। প্রথমে ফ্রম দিল্লি পিজিডিসি, দেন আমি ফেলোশিপ করি লন্ডন স্কুল অফ বিউটি থেকে কসমেটোলজিতে। ওকে। অ্যান্ড তারপর এই ব্র্যান্ডটা আমি শুরু করি। গ্রেট। হাউ আর ইউ ডুইং? Yeah, it's well. ইউ আর ডুইং ওয়েল। Yeah. ওকে, তোমার ব্র্যান্ডের বয়স তার মানে বেসিক্যালি 3 বছর। 3 বছর, নতুন ব্র্যান্ড একেবারেই। আমরা তোমার ব্র্যান্ড সম্পর্কে কথা বলবো, তবে তার আগে আমরা ত্বক সম্পর্কে কিছু জিনিস জেনে নিই। প্রথমেই হচ্ছে যে আমাদের প্রথমেই জানতে হবে যে সুস্থ ত্বক বা হেলদি স্কিন সেটা কাকে বলা হয়। হেলদি স্কিন আমরা সেটাকেই বলতে পারি যে স্কিনের পিএইচটা খুব নর্মাল। অনেকেই জানে না পিএইচ কি। পিএইচ হচ্ছে আমাদের স্কিনের একটা অ্যাসিডিক আর বেসের রেশিও। হ্যাঁ, যেটা 4.75 থেকে 5.5 অবধি থাকলে সেটাকে বলা হয় যে ঠিকঠাক পিএইচ। এটা অ্যাসিড এবং ক্ষারের রেশিও, সেটা ঠিকঠাক পিএইচ। আমাদের স্কিন একটু অ্যাসিডিক হয়ে থাকে ন্যাচারালি, কারণ ওটা ওই 5.5, 6, 7 এটা হচ্ছে একদম নিউট্রাল পিএইচ। হ্যাঁ, বাট আমি 5.5 অবধি বললাম স্কিনটা একটু পিএইচ এ মানে একটু অ্যাসিডিক হয়ে থাকে, বিকজ স্কিন ন্যাচারালি একটা অ্যাসিড প্রডিউস করে যেটাকে অ্যাসিড মেন্টাল বলা হয়। ওটা স্কিনের ব্যারিয়ারটাকে না তৈরি করতে হেল্প করে। আর জানি আমরা স্কিনের আমাদের ব্যারিয়ার যত ভালো হবে স্কিন তত কম সেন্সিটিভ হবে, তত বেশি স্কিনের ইমিউন পাওয়ার বাড়বে, স্কিন ফাইট করতে পারবে উইথ ইউভি রেজ, পলিউশন, সবকিছুর সাথে। সো হেলদি স্কিন হচ্ছে যা স্কিনটা খুব বেশি ড্রাই নয়, খুব বেশি অয়েলি নয়, প্রোটেক্টেড ফ্রম সান ড্যামেজ, এতটুকু যার স্কিন সেটাই তার হেলদি স্কিন। আচ্ছা, এবার তুমি তো বলে দিলে ঝটঝট করে, আমি কি করে বুঝবো আমার স্কিন কি রকম? আমার স্কিন অয়েলি না আমার স্কিন ড্রাই নাকি? দেখো, সকালে উঠে যদি মনে হয় তো তোমার স্কিনে যদি কোনো ব্রেকআউট না আসে, ব্রেকআউট মানে অ্যাকনে, পিম্পল, এগুলো হঠাৎ করে না বেরোয়, তোমার স্কিন রোদ্রে গেলে খুব রেডিশ না হয়ে যায়, লাইক সেন্সিটিভিটি বেড়ে যায় যেটাকে আমরা রোজেশিয়া বলি, হ্যাঁ, খুব রেডিশ না হয়ে যায়, হঠাৎ করে কিছু ইউজ করলে তোমার মুখ রিয়াক্ট না করতে শুরু করে, সো তুমি বুঝবে তোমার স্কিন হেলদি। যেভাবে আমরা বুঝি আমাদের শরীরটা হেলদি, যাদের স্টমাকে প্রবলেম থাকে, কিছু খেলেই স্টমাক আপসেট হয়ে যায়, সো আমরা তাকে হেলদি বলতে পারি। হচ্ছে হেলদি স্কিন যেটা সবকিছু স্কিন অ্যাবজর্ব করতে পারে, স্কিন একটা ব্যালেন্স থাকে, সবকিছু ওয়াটার এন্ড ময়েশ্চার এভরিথিং ব্যালেন্সড। দেখো, বিভিন্ন বয়সের ত্বক তো বিভিন্ন রকম হয় এবং বিভিন্ন বয়সের ত্বকের রিকোয়ারমেন্টও বিভিন্ন রকম হয়। তো আমি তোমাকে যদি একটু বয়সের ব্র্যাকেটগুলোকে ভেঙে বিভিন্ন বয়সের স্কিন কেয়ার রেজিম বলে দিতে বলি, তাহলে সেগুলো কি হবে? দেখো, এখানে আমি একটা কথা বলি, এটা না আজ থেকে 10-15 বছর আগে অবধিও এই বয়স অনুযায়ী রেজিম ছিল, যেটা এখন নেই, এখন নেই। কেন বলছি, ধরো আগে আমরা কি জানতাম যে 30-35 অ্যাভাব বা 40 অ্যাভাব আমরা অ্যান্টি এজিং প্রোডাক্ট ইউজ করি, রাইট? 19-20-18 টিনেজে আমরা অ্যান্টি অ্যাকনে এই ধরনের প্রোডাক্ট ইউজ করি, কিন্তু এখন আমাদের মানে এনভায়রনমেন্ট এমন হয়ে গেছে, আমাদের স্ট্রেস এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, আমাদের এখন এসব সব নষ্ট হয়ে গেছে। সো আমাদের বায়োলজিক্যাল বয়স আর স্কিনের বয়স কিন্তু আলাদা। এখন একটা 25 বছরের মেয়েরও মুখ বা ছেলের মুখ অত্যন্ত ড্রাই হয়ে যেতে পারে, অত্যন্ত ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে, আবার কিছু হরমোনাল ডিসব্যালেন্সের জন্য 45-এ গিয়েও অনেকের অ্যাকনে হচ্ছে। তো তুমি কিভাবে বয়সের সঙ্গে স্কিন কেয়ার করবে? তোমার স্কিনের বয়স যেটা, তোমার স্কিন কি ডিমান্ড করছে সেইভাবে তোমাকে স্কিন কেয়ারটা করতে হবে। লাইক ধরো যাদের নর্মাল স্কিন, যারা একটা টিনেজ ক্রস করছে, আমার বয়সী যারা, হ্যাঁ তোমার বয়সী যারা, একদম তাদের তো যেটা মেন করতে হবে, তাদের ক্লেনজিং এর উপর একটু বেশি জোর দিতে হবে, বিকজ তারা অনেক বেশি বাইরে যাচ্ছে, অনেক বেশি তারা রোদ্রে যাচ্ছে, অনেক বেশি তারা পলিউশনে যাচ্ছে, তাদের এই সময় কিছু হরমোনাল চেঞ্জেস আসছে, ফলে মুখে কিছু র্যাশ, অ্যাকনে এটা খুব স্বাভাবিকভাবে হতে পারে। তাদের ক্লেনজিং এর উপর জোর দিতে হবে। কি করে করে ক্লেনজিং? নর্মাল যে কোনো ক্লেনজার নিতে হবে, যেটা মেইন করতে হয় রাত্রিবেলা প্রপার ক্লেনজিং করতে হয় 2 টাইমস। আচ্ছা, মানে ক্লেনজিং দিনে কতবার করে? একবার করলেই হয়? দেখো, আমি বলছি ডিপ ক্লেনজিং দিনে 2 বার করা উচিত। 2 বার করা উচিত। একটা সকালে ঘুম থেকে উঠে একবার, এক রাত্রে একবার। সকালে ঘুম থেকে উঠে কেন? কারণ আমরা যখন রাত্রিবেলা ঘুমাই তখন আমাদের স্কিনের মধ্যে অনেক কেমিক্যাল রিয়াকশন হয়,
সো অনেক অয়েল সিক্রেশন হয়, আমরা যেখানে শুচ্ছি বিছানায় সেখান থেকে অনেক ব্যাকটেরিয়াল ট্রান্সমিশন হতে পারে আমাদের স্কিনে। সো দ্যাট সকালে উঠে একটা ভালো করে ক্লেনজিং করা উচিত, সেক্ষেত্রে একটা ফেস ওয়াশ ইউজ করা যেতে পারে। আচ্ছা, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেই যথেষ্ট। আর রাত্রেবেলা ক্লেনজিংটা ক্লেনজার দিয়ে করা উচিত, আচ্ছা, যাতে করে সারা দিনের যত ডার্ট পলিউশন সেটা প্রপারলি স্কিন থেকে ওয়াশ আউট হয়ে যায়। আচ্ছা, শুধু ক্লেনজার দিলেই হবে না, তারপর কিছু টোনার ফোনার বলে সেসব? অ্যাকচুয়ালি কি হয়, ক্লেনজার করার পর পোর্স গুলো ওপেন হয়ে যায় আমাদের, মানে জাস্ট যেভাবে আমরা একটা ঘর পরিষ্কার করি, ধরো দরজাটা খুললাম পরিষ্কার করলাম, আমাদের দায়িত্ব আবার দরজাটা বন্ধ করে দেওয়া। সো রাত্রেবেলা ক্লেনজার করার পর আমাদের একটা টোনার ইউজ করা উচিত বা একটা সেরাম ইউজ করা উচিত। আজকাল সেরাম ভীষণ ট্রেন্ড, সেরাম ইউজ করা উচিত। একটু দেখে নিতে হবে যে আমাদের কি ইনগ্রেডিয়েন্টের সেরাম ইউজ করতে হবে, কার কি ইনগ্রেডিয়েন্ট যাবে। আমি যে এজ গ্রুপটার কথা বলছি, ইউজুয়ালি এদের একটু কম্বিনেশন টু অয়েলি স্কিন হয়, যদি তাই হয় তাহলে খুব ভালো সেরাম হচ্ছে, ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নায়াসিনামাইড। নায়াসিনামাইড ভীষণ ভালো, এবং তার সাথে যদি স্যালিসাইলিক অ্যাসিড মিক্স করা থাকে তাহলে কি হবে, মুখের ইনফ্ল্যামেশন গুলোকেও কমবে আর তার সাথে স্কিনটাকেও ব্যালেন্স রাখবে। যারা একটু মিড এজে রয়েছে, না এখানে আমি আরেকটা প্রশ্ন আছে আমার, এই যে তুমি বললে যে স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করবে, এই স্যালিসাইলিক অ্যাসিড কি সবাই ব্যবহার করে? স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করলে অনেক সময় মুখ ড্রাই হয়ে যায় না? আমি বলছি স্যালিসাইলিক অ্যাসিড তারাই ইউজ করবে যাদের মুখে কোনো ইনফ্ল্যামেশন রয়েছে বা ইনফেকশন রয়েছে। স্যালিসাইলিক অ্যাসিড সেটাকে মিনিমাইজ করে। আর যাদের নেই তারা ইউজ করবে না, তারা অনলি নিয়াসিনামাইড ইউজ করুক, তারা হাইয়ালুরনিক অ্যাসিড ইউজ করুক। আচ্ছা, হাইয়ালুরনিক অ্যাসিড কি করে, আমাদের ওয়াটার মলিকিউলগুলোকে খুব বেশিক্ষণ হোল্ড করে রাখতে হেল্প করে। সো হাইয়ালুরনিক অ্যাসিড যাদের মুখটা অতটা অয়েলি নয় বা ডিহাইড্রেটেড, আমরা খুব গুলিয়ে ফেলি ডিহাইড্রেটেড স্কিন আর ড্রাই স্কিনের মধ্যে। ডিহাইড্রেটেড স্কিন যারা, তারা হাইয়ালুরনিক অ্যাসিড ইউজ করবে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আজকাল আমরা প্রচুর অনেক, মানে যেহেতু ইনস্টাগ্রামে এই টিনেজ সবাই ভীষণ অ্যাক্টিভ, আমরা ভীষণ স্নেল মিউসিন হ্যান ত্যান এসবের পেছনে দৌড়াই, বাট হাইয়ালুরনিক অ্যাসিডের মতন ভালো ময়েশ্চার দেবে এটা আর কিছু নেই। সো হাইয়ালুরনিক অ্যাসিড ইউজ করা ইজ ভেরি সেফ। আচ্ছা, দেখে নিতে হবে যে কোন ময়েশ্চারাইজারের মধ্যে এই হাইয়ালুরনিক অ্যাসিডটা রয়েছে। এবার তার পরের ফেজে কি, মিড এজ যেটা, তাদের আস্তে আস্তে কিছু প্রবলেম আসতে শুরু করে, কি না স্কিনটা একটু ডাল হয়ে যেতে শুরু করে। ধরো আমি বলছি 30 to 40 ইউজুয়ালি ডাল হয়ে যেতে শুরু করে, কখনো কখনো স্কিনটা একটু লুজ হতে শুরু করে, একটা আধটা দাগ ছোপা আসতে শুরু করে। এই ধরনের স্কিনে সবচেয়ে ভালো ভিটামিন সি একদম সেরাম, যেটা সকালে ইউজ করা উচিত। মানে ঘুম থেকে উঠে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পর ওটা ভিটামিন সি ইউজ করা উচিত বেশ। এবং রাত্রেবেলায় এই নাইট কেয়ারটা হওয়া উচিত, সেটা হচ্ছে আ সেরাম উইথ গ্লুটাথিয়ন ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, যেটা আমাদের স্কিনের মেলানিন সিক্রেশনটাকে কম করে, এবং আমাদের মেলানিনের দুটো পার্ট আছে, একটা ডার্কার পার্ট একটা লাইটার পার্ট। সো ওই ডার্কার পার্টটাকে কম করে লাইটার পার্টটাকে সিক্রেশন করতে। মেলানিনের দুটো পার্ট, একটা ডার্কার একটা লাইটার, একটা ফিউ মেলানিন একটা ইউ মেলানিন। আচ্ছা, তো দুটো পার্ট আছে। রোদ্দুরে গেলে কোনটা বেশি হয়? রোদ্রে গেলে আমাদের এখানকার স্কিনে ইউ মেলানিনটা বেশি সিক্রেশন হয়, সো দ্যাট আমরা উই গট ট্যান ভেরি ইজিলি। এটা ভালো, এটা ভালো বিকজ এটা ইউভি ফিল্টারটাকে প্রোটেক্ট করার জন্যই এটা বেশি করে সিক্রেশন হয়। ওকে হ্যাঁ, বেশ। তো গ্লুটাথিয়ন সেরাম ইউজ করা যেতে পারে। আলফা বিউটিন একটা ইনগ্রেডিয়েন্ট আছে আমাদের। আমরা জানি যে অনেক মানুষই আমাদের এইখানে বিশেষ করে দাগ ছোপ তুলে মুখটা রাতারাতি ফর্সা হওয়ার জন্য একটা খুব বাজে কিছু স্টেরয়েড ইউজ করে। তার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো ড্রাগ থেকে তারপরেও সেগুলো তার কিছু বাই প্রোডাক্ট ইউজ হয়। বাট আলফা বিউটিন হচ্ছে খুব ভালো একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা স্কিনকে ন্যাচারালি ফেয়ার করতে হেল্প করে। আলফা বিউটিন পাওয়া যায় বিয়ারবেরি থেকে, বিয়ারবেরি এক্সট্র্যাক্ট থেকে। আচ্ছা, সো আলফা বিউটিন যুক্ত সেরাম যদি কেউ ইউজ করে এই এজ গ্রুপটায়, তার স্কিনটা মোটামুটি ভালো থাকবে না। অবশ্যই তার সাথে ময়েশ্চারাইজার ফলোড বাই আ ময়েশ্চারাইজার অবশ্যই। আচ্ছা, এবার তারপরের সেগমেন্টটা, তারপরের যে গ্রুপটা যারা মোটামুটি 50-55, একটা তো এজিং প্রসেস তাদের শুরু হয়ে যায় অনেক ক্ষেত্রেই। ইন দ্যাট কেস আমি বলবো যে তারা সকালবেলা ভিটামিন সিটা ইউজ করবে,
এগেইন ইটস আ ভেরি গুড অ্যান্টিঅক্সিডেন্ট। রাত্রেবেলা তারা যদি এই ধরনের ইনগ্রেডিয়েন্ট ইউজ করে, রেটিনল আর কপার পেপটাইড খুব পাওয়ারফুল একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা স্কিনে অ্যান্টি এজিং মানে কোলাজেন প্রোডাকশনে খুব হেল্প করে। কোলাজেন বাইরে থেকে ওরকম ভাবে দিয়ে দেওয়া যায় না, কোলাজেন তো একটা স্ট্রাকচারাল প্রোটিন, এটা স্কিনের ভেতর ন্যাচারালি প্রডিউস হয়। আজকাল প্রচুর কোলাজেন শর্টস, কোলাজেন ড্রিঙ্ক এগুলো পাওয়া যায়, বাট ওগুলো খুব একটা এফেক্টিভ নয়। কোলাজেন স্কিন তৈরি করে। কোলাজেনের কাজ কি? স্কিনে ইলাস্টিন ফাইবার গুলোকে ধরে রাখা। আচ্ছা, ধরো একটা বাড়িতে ইট গাঁথা হচ্ছে, সিমেন্টটা হচ্ছে কোলাজেন। আচ্ছা আচ্ছা, সো এটা হচ্ছে কোলাজেন। কোলাজেন বাইরে থেকে ইনজেক্ট করা যায় না, বা কোলাজেন বাইরে থেকে ইনফিউজ করা যায় না। তাহলে কি বলে কোলাজেন বুস্টার তৈরি হয়? মানে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয় যেটা কোলাজেনটা তোমার বাড়াতে সাহায্য করে, কোলাজেন প্রোডাকশনটাকে ফাস্ট করে দেয়। বয়সের সঙ্গে সঙ্গে কি কোলাজেন প্রোডাকশন কমে যায়? একদম বয়সের সাথে সাথে কোলাজেন প্রোডাকশন কমে যায়, কারণ তোমার বডি সিস্টেমটা স্লো হচ্ছে। একটা 15 বছরের মানুষের অর্গানগুলো যতটা ফাস্টার চলবে, একটা 55-এ ততটা চলবে না, তো ন্যাচারালি স্লো হয়ে যায়। তার সাথে আমাদের লাইফস্টাইল তো আছেই, খুব ভুলভাল একটা লাইফস্টাইল আমরা অলওয়েজ লিড করি। তো কোলাজেনটাকে ঠিক করে কপার পেপটাইড ভীষণ ভালো ইনগ্রেডিয়েন্ট, যেটা কোলাজেন বুস্টে খুব হেল্প করে। আচ্ছা, সো কোনো প্রোডাক্টের গায়ে যদি লেখা থাকে যে এটার মধ্যে কোলাজেন রয়েছে, সেটা খুব মিথ, সেটা একদম ঠিক নয়। কোলাজেন ওরকম ভাবে দেওয়া যায় না। কোলাজেন এমন কিছু ইনগ্রেডিয়েন্ট দেওয়া যায় যেটা কোলাজেনটাকে বুস্ট করবে, কোলাজেনটাকে বাড়াবে। কোলাজেন কি ন্যাচারালি কোনো ভাবে বুস্ট করা যায়? দেখো, ন্যাচারাল ফুড সোর্সের মধ্যে তো করা যায়, সেটা হচ্ছে পমগ্রেনেট খাওয়া যেতে পারে, ওর মধ্যে ওটা খেলে কোলাজেন খুব ভালো। আমরা এখানে পাই না আর একটা জিনিস, সেটা হচ্ছে ক্যাভিয়ার, যেটাতে খুব প্রচুর কস্টলি, একদমই তাই এবং ঠিকঠাক ক্যাভিয়ার, এটা পাওয়াও খুব একটা যায় না, ইম্পসিবল। ক্যাভিয়ারে খুব ভালো কোলাজেন বুস্ট হয়। এছাড়া যে কোনো মানে আমি বলবো সাধারণ মানুষের কোনো খাবার আছে, চিকেন ব্রথ খুব ভালো কোলাজেন বুস্ট করে। বেরিজ, আমি বলছি না ব্লুবেরিজ বা ওগুলো কস্টলি, সবাই কিনে খেতে পারে। স্ট্রবেরি ইজিলি অ্যাভেলেবেল আমাদের ইন্ডিয়া, এখানে আমলা খেতে পারে, আমলায় খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কোলাজেন বুস্ট করতে হেল্প করে। ও তাই, আমলা কি কোলাজেন বুস্ট করে? একদম, ওর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।